মাসখানেক ধরে শরীরটা খারাপ হয়েছে, যা খাই অম্বল হয়, বিকেলে মাথার যন্ত্রণা, রাতে ঘুম নেই, কাজে একেবারেই উৎসাহ পাচ্ছি না। পাড়ার ডাক্তার বলল ওষুধে সাময়িক উপকার হতে পারে, কিন্তু স্থায়ী কিছু হবে না। তার চেয়ে বরং ভালো জায়গায় চেঞ্জে চলে যান, মাস দুয়েক থাকলেই সেরে যাবেন। কোথায় যাব তাই নিয়েই সমস্যা। এক এক বন্ধু এক এক রকম উপদেশ দিতে লাগলো। কেউ বলল ভুবনেশ্বর, কেউ হাজারিবাগ, আবার কেউ দেওঘর। কি করব, কোথায় যাব যখন ভাবছি, তখন হঠাৎ অমলের সঙ্গে দেখা হয়ে গেল। অফিস থেকে বেরিয়ে ফাঁকা ট্রামের জন্য অপেক্ষা করছি। দেখি অমল। কলেজ ছাড়ার পর অমলের সঙ্গে আর দেখা হয়নি। আমাকে দেখে অমল বলল, চেহারা যে বড্ড খারাপ হয়ে গেছে, কি ব্যাপার? কি ব্যাপার বললাম। শুনে অমল বলল, ওসব ভুবনেশ্বর দেওঘরে চিন্তা ছেড়ে দাও, ওখানে কিছু হবে না। তুমি মিলনপুরে চলে যাও, 3 দিনে তোমার অম্বল সেরে যাবে। মিলনপুর কোথায়? কখনো তো নাম শুনুন। অমল হাসল। বেশি লোক নাম শুনুন বলেই তো জায়গাটা এখনো ভালো আছে, ভিড় হলেই জলবায়ু বদলে যায়। যাবো কি? তাছাড়া থাকবোই বা কোথায়? কোনো অসুবিধে নেই, আমার বাবা একটা বাংলো কিনেছিল মিলনপুরে, এখন কেউ যায় না। আমিও তো এখন অন্য জায়গায় থাকি, তবে লোক আছে, তার কাছে আমার নাম করো, কোনো অসুবিধা হবে না। যাও তো। অমল আরো বলল, গিরিডি স্টেশনে নেমে বাসে 13 মাইল, মিলনপুরে নেমে অমরধাম বললে যে কোনো লোক দেখিয়ে দেবে। তুমি চলে যাও, শরীরকে হারিয়ে এসে প্রাণ দিয়ে। মিলনপুরে যখন নামলাম, একদিকে নিচে নিচে আরেকদিকে সরু নদী, প্রায় নালার দিকে, কিন্তু কি জলের গর্জন! স্রোত পাথর থেকে পাথরে লাফিয়ে চলেছে। টর্চ জেলে কোন রকমে এগিয়ে লাগলাম। সরু পায়ে চলা, লাল মাটি, মাঝে মাঝে কালো পাথর, অন্যমনস্ক হলে হোঁচট খাবার আশঙ্কা। পথের একপাশে একটা মুদির দোকান, মুদি ঝাঁপ বন্ধ করছিল। আমি গিয়ে দাঁড়ালাম। এখানে অমরধাম কোথায় বলতে পারো? মুদির লণ্ঠন তুলে কিছুক্ষণ আমার দিকে দেখে বলল, সেখানে তো কেউ থাকে না, বাড়ি একেবারে জঙ্গল হয়ে আছে। বুঝলাম, মুদি বাড়িটা সম্বন্ধে বিশেষ খোঁজ রাখে না। জঙ্গল হলে কি অমল আমাকে আসতে বলতো? এমন হতে পারে মালি হয়তো বাড়ির চারপাশ পরিষ্কার করে না, তাতেই আগাছা জন্মেছে। আমি বললাম, ঠিক আছে, বাড়িটা কোন দিকে বলো তো? মুদি বলল, সোজা চলে যান, সামনে একটা নিচু টিলা দেখবেন, সেটা বাঁ দিকে রেখে ঘুরে যাবেন। এক জায়গায় গোটা চারেক শাল গাছের মেলা, আর পাশে সাহেবদের গোরস্থান। সেইটা ছাড়িয়ে একটু এগোলেই সাদা পাঁচিল ঘেরা অমরধাম। এক হাতে সুটকেস, এক হাতে টর্চ। রাত 9টার বেশি হয়নি, কিন্তু এই জনমানবহীন ঘন জঙ্গলে ঘেরা অন্ধকার জায়গায় মনে হচ্ছে যেন নিশুতি রাত। ঝিঝি ডাকছে, ঝোপে ঝোপে জোনাকির ঝাঁক, মাঝে মাঝে পায়ের কাছে খড়খড় শব্দ করে কি যেন সরে যাচ্ছে। সাপ হওয়াও বিচিত্র নয়। এক সময় নিচু টিলা পেলাম, গোরস্থান, অন্ধকারে অনেকগুলো আলোর ফুটকি, সম্ভবত শেয়ালের চোখ। বড় শেয়াল, অর্থাৎ বাঘ হওয়াও আশ্চর্য নয়। যাক, অবশেষে অমরধাম পাওয়া গেল। বেশ ভালো বাংলো, অন্তত এক সময় বেশ ভালোই ছিল। এখন অযত্নে জায়গায় জায়গায় পলেস্তারা খসে ইট বেরিয়ে পড়েছে। জলের পাইপে আগাছা হয়েছে, সামনের চাতাল শ্যাওলায় সবুজ হয়ে আছে। বিশ্রী একটা শব্দ করে সে খুলে গেল। ভেতরে গিয়ে জোরে জোরে কড়া নাড়তে লাগে। 10 কড়া নাড়ার পর দরজা খোলা শব্দ হল।
বারান্দায় গলা শোনা গেল। কে? আমি অমলের বন্ধু, আমার আসার কথা ছিল। আরে পাথো না, আরে তোমার জন্যই তো অপেক্ষা করে রয়েছি। দাঁড়া দাঁড়া, দরজা খুলে দিচ্ছি। আমার নিজের খুব অবাক লাগলো। কি এলো? আমার নাম জানলো কি করে? তবে কি আমাদের কোনো বন্ধু আমার মতন শরীর সারাতে এখানে এসে উঠেছে? নিচের দরজা খুলতেই খোলা দরজা দিয়ে এক ঝাঁক চামচিকে উড়ে গেল। আর একটু হলেই তাদের ডানা আমার মাথায় লেগে যেত। লম্বা চেহারার একটি লোক আমার দু কাঁধে দুটো হাত রেখে বলল, ও পার্থ, কত যুগ পরে দেখা বলতো। টর্চের আলোটা তার দিকে ফেললাম। লম্বা পুলক, আমাদের কলেজে দুজন পুলক ছিল, তাই একজন লম্বা পুলক আর একজন বেটে পুলক। তার পরের কথাটা মনে হতেই মেরুদণ্ড বেয়ে ঠান্ডা প্রবাহ নামল। বুকের স্বপ্ন দ্রুততর। তাই তো শুনেছিলাম বছর 5 আগে টালা ব্রিজের কাছে লম্বা পুলক দুর্ঘটনায় মারা গেছে। পুলক মোটর সাইকেলে ছিল। সামনাসামনি এক লরির সঙ্গে ধাক্কা। পুলক আর তার মোটর সাইকেল দুই একেবারে ছাতু হয়ে গিয়েছিল। কি সারা রাত বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি? পুলক তাড়া দিল। ভেতরে ঢুকতে ঢুকতে বললাম, না চলো, কথা ভাবছিলাম। কি কথা? শুনেছিলাম দুর্ঘটনায় তুমি মারা গেছো বছর 5 আগে। পুলক খুব জোরে হেসে উঠল। আরে একরকম মরাই তো। দেখো না, বাঁ পায়ে একদম জোর পাই না। হাসপাতাল থেকে সোজা এখানে চলে এসেছি। বলতে নি এখন খুব ভালো আছি ভাই। এখানকার জল হাওয়ায় খুব উপকার পেয়েছি। এসো এসো, ভেতরে এসো। শরীর খুব পরিশ্রান্ত। দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করতে আমারও ভালো লাগছিল না। কোন রকমে কিছু মুখে দিয়ে শুয়ে পড়তে পারলে বাঁচি। স্নান করবে তো? পুলক জিজ্ঞাসা করল। এত রাতে নতুন জায়গায় সাহস হচ্ছে না। আরে গরম জলে স্নান করে নাও, শরীর ঝরঝরে লাগবে। গরম জল এখনই পাঠিয়ে দিচ্ছি। স্নান সেরে বাইরে আসতে দেখি টেবিল সাজিয়ে পুলক বসে আছে। প্লেট ভর্তি গরম ভাত আর মুরগির মাংস। এখানে রান্না করে কে? পুলক বলল, রান্না, বাসন মাজা, ঘরদোর পরিষ্কার সবই মুংলা করে। এদেশি লোক, ভারী কাজের। তুমি খাবে না? আমি সন্ধে 6টার মধ্যে খেয়ে নি। নাও, তুমি আর বসে দেখো না, নিশ্চয়ই খুব ক্লান্ত। শুয়ে পড়ো। এটা এই ঘরে ঢুকেই আশ্চর্য হয়ে গেলাম। সিঙ্গেল খাটের উপর পরিপাটি বিছানা, মাথার কাছে টিপয়ের উপর জলের গ্লাস। ভোরে উঠে আমার যে জল খাওয়ার অভ্যেস, এটা পুলক জানল কি করে? শুয়ে পড়লাম। বিছানায় গা ঠেকানো মাত্র গভীর নিদ্রা। বিদ্যুতের ডাকে ঘুম ভেঙে গেল। মাথার কাছে খোলা জানলা দিয়ে চাঁদের আলো বিছানার উপর এসে পড়েছে। ঘরের সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। পাশ ফিরে শুতে গিয়েই চমকে উঠলাম। বরফের মতন ঠান্ডা স্পর্শ। চোখ খুলে রক্তহীন হয়ে গেল। আমারই বালিশে মাথা দিয়ে কঙ্কাল শুয়ে যাত্রাই আমার শরীর আত্মা করে উঠেছিলাম। পুলক খাটের কাছে এসে দাঁড়িয়েছে। কঙ্কালের দিকে আঙুল দেখাতে গিয়ে দেখলাম তুমি নিতান্ত ছেলে মানুষ। সরো, আমি না হয় তোমার পাশে শুই। লজ্জা পেয়ে মাথা নাড়লাম।
না না, তোমার শুতে হবে না, তুমি যাও। পুলক সরে গেল। ঘুমোবার চেষ্টা করতে করতে নতুন একটা চিন্তা মনে এলো। শোবার আগে আমি তো দরজা বন্ধ করে দিয়েছিলাম, তাহলে পুলক ঘরের মধ্যে ঢুকে কি করে? উঠে আর পরীক্ষা করতে ইচ্ছে হলো না। ঘুমে চোখ বন্ধ হয়ে এলো। সানডে সাসপেন্সে আজ হরিনারায়ণ চট্টোপাধ্যায় লেখা অমর ধাম। পার্থ শরীর সারাতে বাইরে কোথাও যেতে চায়। রাস্তায় হঠাৎ পুরনো বন্ধু অমলের সঙ্গে দেখা। অমল পরামর্শ দিল মিলনপুর যেতে। মিলনপুরে অমলদের একটা পুরনো বইও আছে, অমর ধাম। সেখানেই পার্থ গিয়ে স্বচ্ছন্দে থাকে। অমরধামে পৌঁছে পার্থর দেখা হলো পুলকের সঙ্গে। পুলক খুব খাতির করল, কিন্তু পার্থ শুনেছিল কয়েক বছর আগে নাকি পুলক অ্যাক্সিডেন্টে মারা গেছে। রাতে হঠাৎ ঘুম ভেঙে পার্থ দেখল তার বিছানায় তারই পাশে শুয়ে একটা কঙ্কাল। পার্থ চিৎকার শুনে পুলক কাছে এসে ওকে আশ্বস্ত করল, তুমি নিতান্ত ছেলে মানুষ। তারপর পরের দিন সকালে উঠি দেখলাম ঘরের দরজা ভেতর থেকে খিল দেওয়া। এদিক ওদিক চোখ ফিরিয়ে দেখলাম ভেতরে ঢোকার আর কোন পথ নেই। তাহলে পুলক কাল রাতে ঘরের মধ্যে ঢুকল। দরজা খুলতে পুলককে দেখলাম বাগানে দাঁড়িয়ে আছে। কাল রাতে তার ঘরে ঢোকার কথা বলতেই সে হেসে উঠল খুব জোরে। তুমি নিশ্চয়ই স্বপ্ন দেখেছ। আমি আবার কখন তোমার ঘরে ঢুকলাম? পার্থ, কি হচ্ছে কি? স্বপ্ন তা হবে, কিন্তু এত পরিষ্কার স্বপ্ন জীবনে কখনো দেখিনি। এখনো চোখের সামনে যেন ঘুমন্ত নর কঙ্কালটা দেখতে পাচ্ছি। মুখ হাত ধুয়ে নাও, মুংলা এখনই চা দিয়ে যাবে। বারান্দায় দুটো বেতের চেয়ার পাতা, মাঝখানে গোল বেতের টেবিল। হাত মুখ ধুয়ে একটা চেয়ারে বসলাম। উল্টে দিকে চেয়ারে পুলক বসে বলল, মুংলা, পার্থবাবু চা নিয়ে এসো। চা নিয়ে যে এলো তাকে দেখে আমার সারা শরীর কেঁপে উঠল। এমন বিপদসু চেহারা আমি জীবনে দেখিনি। গায়ে চিমটি কাটলেও এক তিল মাংস উঠবে না, এমনই শীর্ণ চেহারা। চোখ দুটো এত ভেতরে ঢোকা যে আছে কিনা বোঝাই যায় না। সরু কাঠির মতো হাত পা, ঝকঝকে দাঁতের পাটি সর্বদাই বাইরে। চা টোস্ট দিয়ে চলে যেতে আমি বললাম, লোকটা চেহারা দেখলে ভয় করে। পুলক বলল, মানুষের চেহারা আর কতটুকু, ছাল ছাড়ালে সবাই সমান। মুংলার চেহারা যেমনই হোক, লোকটা কিন্তু খুব কাজের। তাছাড়া নিজের লোক ছাড়া আমরা তো আর যাকে তাকে রাখতে পারি না। নিজের লোক মানে খুব জানাশোনা। একেও এখানকার গাঁ থেকে অমনই জোগাড় করে এনেছে। খেতে খেতে তোমার কাগজ কই? আমি তো সহ্য হয় না, ভোরে উঠে ছোলা ভেজানো খাই আদা দিয়ে। পুলক বলল, তুমি বসো, আমি একটু ঘুরে আসি। এখন আবার কোথায় যাবে? একবার পোস্ট অফিস যাবো, তাছাড়া আরো দু এক জায়গায় ঘুরে আসবো। তুমি আমার জন্য অপেক্ষা করো না, আমি বাইরে কোথাও খেয়ে নেবো। সারাটা দিন পুলক ফিরল না, সন্ধ্যের সময়ও না। মঙ্গলাকে জিজ্ঞেস করতে সে বলল, বাবুর ফেরার কোনো ঠিক ঠিকানা নেই, কোথায় কোথায় যে যান। খাবার সময় এক কাণ্ড। বসে খাচ্ছি, পাশে মঙ্গলা দাঁড়িয়ে। তাকে বললাম, একটু তরকারি নিয়ে এসো তো, আর দুখানা রুটি। মঙ্গলা চৌকাঠের কাছ পর্যন্ত গিয়ে বাইরে হাত বাড়িয়ে তরকারি আর রুটি এনে দিল। মনে হল এগুলো নিয়ে কে যেন বাইরে অপেক্ষা করছিল।
কিছু আর জিজ্ঞাসা করলাম না, কিন্তু এ বাড়ির বাতাসে মনে হয় অশরীরী আত্মারা আনাচে কানাচে লুকিয়ে আছে। সেই রাতেই দারুণ দৃশ্য চোখে পড়ল। পুলক কখনো ফেরেনি। ঘুম আসেনি, বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি। হঠাৎ বাইরে দুহাতে পাতা রগড়ালো, শব্দ হয়। আস্তে আস্তে উঠে জানলার চোখে খুলে বাইরে ম্লান চাঁদের আলো খুব উঠোনে একটা জমির উপর দুটো কঙ্কাল ঘেঁষাঘেঁষি বসে হাত আর একটু দূরে এক গাছের ডাল ধরে মুন্ডা বই খাচ্ছে। কি লম্বা চেহারা! সারা দিনে কোথাও এক মিনিট মাংস নেই। দুটো গর্ত থেকে লাল রং বের হচ্ছে। অশান্তি মুখ থেকে একটা আর্তনাদ বের গিয়েছিল। সঙ্গে সঙ্গে গিয়ে দেখে তবুও কি মর্মভোগী তো হাত হয়ে গেল। তখন কয়েকটি মধ্যে মানুষের মধ্যে ঘটেছে। তখন আর চিনতে অসুবিধা হল না। সম্ভব নয়। একাধিক কঙ্কাল বলতে উঠোনে পায়চারি করছে। অপেক্ষা করুন। সময় রান্নাঘর থেকে বাসনপত্রের আওয়াজ আসছিল। একটু পরে তখন মুদি সবে দোকানের ঝাঁপ খুলছে। হাঁপাতে হাঁপাতে বললাম, মুদি আমাকে দেখে অবাক, বোধহয় জীবন্ত দেখবে আশাও করেনি। জল দিয়ে জিজ্ঞাসা করল, আপনি অমরধাম থেকে আসছেন? হ্যাঁ। খাওয়া দাওয়া কি করতেন? মুদির কাছে কিছু বলতে ইচ্ছে হল না, শুধু বললাম, কেন মুংলার আনতো? মুদির মুখটা হাঁ হয়ে গেল। কাঁপা গলায় বলল, মানে মুংলা? মুংলাকে তো বছর 5 আগে অমরধামের এক গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছিল। আত্মহত্যা? কি জানি, অনেকে বলেছিল বিষয় সম্পত্তি নিয়ে গোলমাল হওয়ার ভাই পোড়াই নাকি মেরে ঝুলিয়ে রেখেছিল। আর দাঁড়ায়নি। গিরিডি না পৌঁছানো পর্যন্ত শান্তি নেই। অমরধামের বাসিন্দারা গন্ধ শুকে শুকে হাজির হলেই সর্বনাশ। বাকিটা শুনলাম গিরিডি স্টেশন মাস্টারের কাছে। ওই বাড়ির অমলবাবু মাঝে মাঝে আসা যাওয়া করত। বছর 2 আগে তাকে ঘাড় মটকানো অবস্থায় বাড়ির উঠোনে পাওয়া গিয়েছিল। গিরিডি থেকে পুলিশের কর্তা গিয়েছিল, কিন্তু খুনের কোন হদিশ হয়নি। মাথাটা ঘুরে উঠল।
তাহলে কলকাতার রাস্তায় অমলের সঙ্গে দেখা, আমাকে মিলন করে আসার আমন্ত্রণ করা, এসবের কি মধ্যে হতে পারে? গোলকের দুর্ঘটনার মৃত্যু এই তো আমার জানাই ছিল। নিজেদের দল বাড়াবার জন্যই কি আমাকে ডেকে আনা হয়েছিল? তাহলে মুঠোর মধ্যে পেয়ে ছেড়ে দিন যে? গলায় পইতে আছে বলেই কি? জানি যত ভাবি এই প্রশ্নের কোনো উত্তর নেই।